ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। ২ বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় ১৯৭১ খ্রিস্টাব্দে। ৩ সকলোত্তর পথনাদ উপাধি ছিল হর্ষবর্ধনের। ৪ সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজ-ই সিরাজ। ৫ পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল রাজার। ৬ দান সাগর আর অদ্ভুত সাগর বই দুটি লেখেন বল্লাল সেন। ২ রায়তে আছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ১১৯২ খ্রিস্টাব্দে। ৩ আবুল ফজলের লেখা বইয়ের নাম আইনে আকবরী। ২ আবুল ফজলের লেখা বইয়ের নাম আইনে আকবরী। ৩ শশাঙ্কের রাজধানী কী ছিল? কর্ণ সুবর্ণ। ৪ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। ৫ কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? কুষাণ বংশের শাসক ছিলেন। ৬ চেট্টি কাদের বলা হতো? দক্ষিণ ভারতের বণিকদের চেট্টি বলা হতো। এটা বইয়ের ২৭ পাতায় আছে, দেখে নেবে। ৩ রায়তে আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছিল। এইখান থেকে লিখবে যে ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকেরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। এইভাবে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল। ২ দিয়েছে টিকা লেখো চক্রপাণি দত্ত। লিখবে চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। তার বাড়ি ছিল সম্ভবত বীরভূম জেলায়। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার ওপর তিনি টিকা লিখেছিলেন। এছাড়া ভেষজ গাছগাছরা ও ওষুধের উপাদান পথ্য নিয়েও তিনি বই লিখেছিলেন। তার লেখা সেরা বই হলো চিকিৎসা সংগ্রহ। ৩ আছে টিকা লেখো চর্যাপদ। লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করে। ওর সাথে আছে অথবা টিকা লেখো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এটা আছে তোমাদের বইয়ের ৩৯ পাতায়। লিখবে ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান ১০৪০ খ্রিস্টাব্দে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভুট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল, তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। আর অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছিলেন। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। ৪ আইতে আসি কোরা এবং কাবা সম্পর্কে আলোচনা করো। এই যে টুকরো কথা কোরআন ও কাবা ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। মুসলমানরা বিশ্বাস করেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী। মক্কায় মসজিদে হরম নামে একটি মসজিদ আছে। এই মসজিদের মাঝখানে কাবা নামে একটি পবিত্র ভবন আছে। এরই আরেক নাম বাইতুল্লাহ। এই ভবনের এক কোণে কালো রঙের একটা ছোট পাথর আছে যাকে হাজারুল আসওয়াদ বলা হয়। কাবার দিকে মুখ করে নামাজ পড়া হয়। ইসলাম ধর্ম প্রচারিত হওয়ার আগে থেকেই আরবদের তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। পরবর্তীকালে কাবা শরীফ ইসলামের তীর্থস্থান হয়ে ওঠে। ২তে রয়েছে পাল এবং সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এইখান থেকে লিখবে যে পাল এবং সেন যুগে
রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট এবং খেয়াঘাটের ওপরেও কর চাপানো হতো। 5-এর আয়তে আছে কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। লিখবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা চিরুটি, বর্তমান নাম কর্ণ সুবর্ণ রেল স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় প্রাচীন রক্তমৃত্তিকা বা রাঙামাটি বৌদ্ধবিহারে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। চীনা বৌদ্ধ পর্যটক সুয়ানজাংয়ের বিবরণীতে এর উল্লেখ আছে। এরই কাছে ছিল সেকালে গৌড়ের রাজধানী শহর কর্ণ সুবর্ণ। চীনা ভাষায় এই বৌদ্ধ বিহারের নাম লোটোমো চিহ। সুয়ানজাং তাম্রলিপ্ত, বর্তমানে যার নাম তমলুক, থেকে এখানে এসেছিলেন। কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। সুয়ানজাং লিখেছেন যে এই দেশটি জনবহুল এবং এখানকার মানুষেরা অত্যন্ত সমৃদ্ধ। এখানে জমি নিচু এবং আর্দ্র, নিয়মিত কৃষিকাজ হয়, অডেল ফুল ফল পাওয়া যায়। জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। কর্ণ সুবর্ণে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করত। কর্ণ সুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। শশাঙ্কের আমলের অনেক আগে থেকে সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রক্ত মৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শন পাওয়া গেছে। এর থেকে কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। কর্ণ সুবর্ণের রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। শশাঙ্কের মৃত্যুর পরে এই শহর অল্প সময়ের জন্য কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতে চলে যায়। এরপর কিছুকাল এটি জয়নাগের রাজধানী ছিল। তবে 7ম শতকের পরে এই শহরের কথা আর বিশেষ জানা যায় না। পাল এবং সেনযুগের ইতিহাসের উপাদানগুলিতে এর কোনো উল্লেখ নেই। অথবাতে আছে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে লিখবে যে হর্ষবর্ধনের সময় থেকে কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গে উপত্যকা দখল রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লোভনীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে 3টি বংশেরই শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলার সেন রাজত্ব শুরু হয়ে গিয়েছিল। 2 দিয়েছে নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দা শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসককে এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, সজ্জাদ্রব্য আর ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকতো। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। এর সাথে অথবা আছে পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের পরিচয় দাও। এই যে শিল্প স্থাপত্য, এখান থেকে লিখবে পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। তবে প্রকৃতির কোপে আর মানুষেরও সেই স্থাপত্যের আর বিশেষ কিছু নেই। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। পাল রাজত্বে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল।
বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। তবে স্তূপ নির্মাণে বাংলায় কোনো মৌলিক ভাবনার বিকাশ লক্ষ্য করা যায়নি। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরের সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনায় মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সূর্যস্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির, ইট ও কাঁদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল।